নমস্কার, আমি দীপ। আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। অনু অডিও ফিল্মসের নিবেদনে আজকের গল্প সামন্ত বাড়ি, রচনায় হরিনারায়ণ চট্টোপাধ্যায়, এবং গল্পটি নেওয়া হয়েছে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভয় সমগ্র বইটি থেকে। গল্প পাঠে এবং প্রধান সূত্রধার আমি দীপ। আবহ ও পোস্টার ডিজাইনে অপূর্ব। শুরু হচ্ছে আজকের গল্প সামন্ত বাড়ি। বাড়িটার দিকে চোখ পড়লেই গা ছমছম করে। সমস্ত দরজা জানালার কবজাগুলো বোধহয় ভেঙে গিয়েছে। একটু বাতাস হলেই বিচিত্র শব্দ হয়, ক্যাঁচ কোঁচ ক্যাঁচ। বাড়িটার আদিকালে কি রং ছিল বলা মুশকিল। এখন বাইরের আস্তরণ খসে পাঁজর প্রকট চেহারা, রন্ধ্রে রন্ধ্রে বট অশ্বত্থের চারা। ছাদের একদিকের কার্নিশ সম্পূর্ণ ভেঙে পড়েছে। সামনে অনেকখানি জায়গা। গায়ের বুড়ো লোকেরা বলে একসময় খুব চমৎকার ফুলের বাগান ছিল। সামন্তরা দেশ বিদেশ থেকে নানা জাতের ফুলের গাছ এনে এখানে লাগিয়েছিলেন। এখন ফুলের গাছের একটিও অবশিষ্ট নেই। হতশ্রী চেহারা, ভেড়ান্ডা, ঘেঁটু আর আকন্দ গাছের রাজত্ব। দু একটা ঘোড়া নিমও আছে। আগে এই বাড়ি জমজমাট ছিল। সামন্তর দুই ছেলে, দুই বউ, এক ঘর নাতিপুতি। এছাড়া কর্তার গিন্নি তো ছিলই। 7 দিনে প্রায় সবাই উজাড়। সামন্তর ছোট ছেলে বউ নিয়ে বিদেশে ছিল, তাই কেবল তারাই বাঁচল। বাকি সবাই কলেরায় খতম। 7 দিনে 11 জন চাকর বাকর নিয়ে। শুধু সামন্ত বাড়িরই নয়, গায়ের বহু বাড়িতেই এক অবস্থা। মরা পোড়াবার লোক নেই। ঘরে ঘরে মরা পুষতে লাগলো, গন্ধে টেকা দেয়। দিন দুপুরে শেয়াল আর কুকুর আধমরাদের নিয়ে টানাটানি শুরু করলো। তারপর অনেক দিন কেটে গেছে। সামন্ত ছোট ছেলে আর দেশে ফিরে আসেনি। বাড়ি অযত্নে, সংস্কারের অভাবে একটু একটু করে আজকের এই অবস্থায় দাঁড়িয়েছে। এদিক দিয়ে পারতপক্ষে কেউ হাঁটে না। অবশ্য এটা ঠিক যাওয়া আসার পথও নয়। কেবল শনি আর মঙ্গলবার যে দুদিন হাটবার, হাটে যারা কমলপুর থেকে জিনিস নিয়ে আসে তারা সামন্ত বাড়ির পাশ দিয়ে ফেরে। কমলপুরে ফেরবার তাদের আর একটা পথ আছে, কিন্তু সে অনেক ঘুরপথ। প্রায় অর্ধেক গ্রাম ঘুরে যেতে হয়। তাদের ফিরতে সন্ধ্যা হয়ে যায়। সামন্ত বাড়ির পাশ দিয়ে তারা কোনো রকমে ছুটে পালায়। তবু কি নিস্তার আছে? সব কানে যায়। হঠাৎ একতলার ঘরে আলো জ্বলে ওঠে। জোর আলো নয়, নীলচে দীপ্তির মৃদু আলো। হা হা করে হাসির আওয়াজ শোনা যায়। সেই হাসি শুনলে সাহসী জোয়ানের বুকের রক্ত শুকিয়ে যায়। সে এক অশরীরী হাসি। এ যেন কোনো মানুষের নয়। লোকেরা দু কানে আগুল দিয়ে প্রাণপণে জায়গাটা দৌড়ে পার হয়।
চল 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 চল। একবার বছর 2 আগে সহদেব জেলে সাহস করে দাঁড়িয়ে ব্যাপারটা দেখবার চেষ্টা করেছিল। ভাঙা পাঁচিল পার হয়ে একটু এগিয়ে থমকে দাঁড়িয়ে পড়েছিল। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেনি। গোগো শব্দ করে অজ্ঞান হয়ে পড়েছিল। সঙ্গীরা কেউ এগিয়ে আসেনি। পরের দিন সকালে তার আত্মীয় স্বজন এসেছিল। সহদেবের ঠোঁটের দুপাশে ফেনার রাশ, দেহে এত তাপ যে হাত রাখা যায় না। কোনো রকমে ধরাধরি করে সহদেবকে বাড়ি নিয়ে গিয়েছিল। তারপর সহদেব 3 দিন বেঁচেছিল। এ 3 দিন চোখ খোলেনি। মাঝে মাঝে শুধু সারা দেহ কেঁপে উঠেছিল। মুখ দিয়ে অস্পষ্ট স্বর বের হয়েছিল। তারপর বহুদিন কেউ আর ও পথ দিয়ে চলেনি, ঘুরে অন্য পথ দিয়ে যাওয়া আসা করত। অনেকদিন পর আবার কিছু স্বাভাবিক হয়ে এসেছিল, কিন্তু লোকেরা সন্ধ্যার আগেই সামন্তবাড়ি পার হবার চেষ্টা করত। সহদেব যে কি দেখেছিল কেউ জানে না, জানবার কোনো উপায় ছিল না। একবার কলকাতার এক ভদ্রলোক সামন্তবাড়ি কেনবার জন্য এসেছিল। তার ইচ্ছে ছিল আশপাশের জমিতে ছোটখাটো একখানা কারখানার পত্তন করবে, আর বাড়িটিতে অফিস। তার সঙ্গে ম্যানেজার ছিল। দুজনে মিলে জমি জমা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এসেছিল। তাদের প্রথম সমস্যা হয়েছিল, সামন্তবাড়ি যদি কেনাই ঠিক করে তাহলে টাকাটা দেবে কাকে, প্রকৃত মালিকটাকে। এক ভাগ্নে অবশ্য এসে খাড়া হয়েছে, কিন্তু সে প্রকৃত মালিক কিনা সে বিষয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ আছে। কিন্তু কেনবার প্রশ্ন আর উঠল না। বাগান পার হয়ে বাড়ির মধ্যে আসতে গিয়েই দুজনে থেমে গেল। একটা ঘোড়া নিম গাছের তলায় দাঁড়িয়ে একটা কঙ্কাল, তার একটা হাত ধীরে ধীরে আন্দোলিত হচ্ছে, কাছে ডাকছে এইভাবে। তারপর দুজনে আর দাঁড়াতে সাহস পায়নি। দ্রুত বেগে ভাঙা পাঁচিলের ফাঁক দিয়ে রাস্তায় এসে পড়েছিল। কাঁটা গাছে দেহ ক্ষতবিক্ষত, পোশাক ছিন্ন ভিন্ন। বাড়ি কেনা তো দূরের কথা, তারা একেবারে স্টেশনে এসে থেমেছিল। আরে বুপে বাবু, দৌড়াও দৌড়াও দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও, স্টেশন ওইদিকে। স্যার বাড়ি? আরে আরে বাড়ি মাথায় থাক, আগে নিচে বেঁচে ভাবেন না, তারপরে বাড়ির কথা ভাবা যাবে। তারপর থেকে বাড়িটাকে কেউ আর সামন্ত বাড়ি বলতো না, বলতো ভুতুড়ে বাড়ি। সমস্ত গ্রাম নিস্তব্ধ হয়ে গেলে ভুতুড়ে বাড়ি থেকে আওয়াজ ভেসে আসতো। গ্রামের জনার্দন খুড়ো হাঁপানির জন্য রাতে ঘুমোতে পারতেন না। প্রায় সারা রাত দাওয়ায় বসে তামাক খেতেন। সেই শব্দ কানে যেতে বলতেন,
ওই ওই ভূতের নাচ শুরু হলো। ওদের গায়ে তো এক তিল মাংস নেই, কেবল হাড় সম্বল, তাই শুধু ওই খুট খুট আওয়াজ হচ্ছে। কথাগুলো তিনি বলতেন দিনের আলোয় চণ্ডী মণ্ডপে বসে, গ্রামের ৮-৫ জন মুরব্বীর সামনে। বারে বাবু, এরকম যে হবে এ তো জানা কথা। নকুল সামন্তর বাড়ির কোনো মোড়ার তো আর সদ্গতি হয়নি, করবে কে? তখন গাঁয়ের সব ঘরে এক অবস্থা, কে কাকে দেখে, ঠিক আছে? মুখে জল দেবার যেমন লোক নেই, তেমনি মারা গেলে মুখে আগুন দেবার লোকেরও অভাব। সব মরা ওই বাড়িতে পচেছে, কাজেই বাড়ির মায়াও দেখ করতে পারছে না। মুখুজ্জেদের ত্রিলোচন বললেন, এক কাজ করলে হয়। কি? পাড়ার চাঁদা তুলে গয়ায় পিণ্ড দিয়ে এলে কেমন হয়? চাঁদার কথা শুনে হারু মজুমদার হঠাৎ, কে রে, কে আম গাছে ঢিল ছোড়ে, বলে পালিয়ে গেলেন। অন্য সবাই বললেন, উত্তম প্রস্তাব। বিধুবাবু প্রশ্নের খোঁচা তুললেন, কিন্তু গয়া যাবে কে, তার খরচ? জনার্দন খুড়ো সে সমস্যারও সমাধান করে দিলেন। কেন, পড়াশর গার্ড রয়েছে তো, মাসে 2 বার সে গয়া যায়, তার হাতে টাকাটা তুলে দিলেই হয়। আর এক ঝামেলা, ওই বিধুবাবুই তুললেন। কিন্তু পিতৃপুরুষের নাম ধাম তো কিছু জানা নেই হে, পিণ্ডদান হবে কি করে? আরে পুরোহিতকে মূল্য ধরে দিলে সব ঠিক হয়ে যাবে, অন্য কারো পিতৃপুরুষ প্রক্সি দিয়ে দেবে। পিণ্ডদান নিয়ে কথা, পেট লোকে সবাই হাঁ করে আছে। একবার পিণ্ড পড়লেই দেখবেন ছো মেরে নিয়ে যাবে। তাই ঠিক হলো, চাঁদাই তোলা হবে, কিন্তু কিভাবে? এখনই লোকের দরজায় খাতা নিয়ে ঘুরলে কেউই উপুর হস্ত হয়ে পড়বে না। পূজা পার্বণে দেখা গেছে বিশেষ চাঁদা ওঠে না, তবু সেখানে দেবদেবীর রোষের ব্যাপার আছে। এক্ষেত্রে সে সব আশঙ্কা নেই। সামন্তদের প্রেতাত্মা সামন্ত বাড়ি ছেড়ে গ্রামে চড়াও হবে এমন সম্ভাবনাও কম। সকলে ভেবেচিন্তে স্থির করল সংকীর্তনের দল বের করবে। গ্রামে এরকম দল ছিলই, তারাই কাপড় পেতে গান গেয়ে বাড়ি বাড়ি ঘুরবে। তাই করল। মোট উঠল 3 টাকা 22 পয়সা, 2 শশা, 1 কাঁঠাল, গোটা 5 আম। তাও সেই 22 পয়সার মধ্যে 2 10 পয়সা আবার অচল। গ্রামের মাতব্বররা যখন এ ব্যাপারে চিন্তিত, সেই সময় ঢাকের শব্দ কানে এলো। এখন আবার ঢাকের আওয়াজ কেন? পালা পার্বণের সময় নয়, শীতল মনসা পূজা হলে মাতব্বররা আগেই জানতে পারতেন। সবাই উৎকর্ণ হয়ে রইলেন। গোটাচারে গরুর গাড়ি আলোর পথ ধরে চলেছে। ঢাকের শব্দ আসছে প্রথম গরুর গাড়ি থেকে। মাতব্বররা এগিয়ে গেলেন। গরুর গাড়ির ছইয়ের ওপর কাগজ লটকানো, দিগ্বিজয় যাত্রা পার্টি।
প্রোপাইটার পশুপতি ধারা। এক গ্রাম থেকে বায়না সেরে কালনা ফিরে যাচ্ছে। ঢাকের আওয়াজ হচ্ছে বিজ্ঞাপন। পথে যদি কেউ বায়না করে, জনার্দন খুড়োই বললেন, এদের বায়না করলে কেমন হয়? আমোদ প্রমোদের ব্যাপারে তবু লোকে টাকা খরচ করে, আর এই অজপাড়া গায়ে কি বা আছে? বিধুবাবু হাত তুলে প্রথম গরুর গাড়িটা থামালেন, বললেন, ওই প্রোপাইটার কোথায়? দেখা করব। গাড়ি থেকে একটি কয়লার বস্তা নামল। মাথায় 4 ফিট, করমচা লাল দুটি চোখ, পরনে ফতুয়া, ধুতি হাঁটুর ওপর। হেঁড়ে গলা যথাসম্ভব মিহি করে বলল, অনুমতি করুন আজ্ঞে, আমি পশুপতি ধারা, প্রোপাইটার দিগ্বিজয় যাত্রা পার্টি। ও কোথা থেকে আসছেন? আসছি বীজপুর থেকে। মরবার সময় নেই, কেবল বায়নার পর বায়না। আমাদের মহিরাবণ বধ, সুরুত উদ্ধার, কুরুক্ষেত্র, কমলে কামিনী, একেবারে বাছা বাছা পালা। লোকে 1 রাতের জন্য বায়না করে নিয়ে যায়, 7 রাতের আগে ছাড়ে না হে। বুঝলাম। তা আপনাদের রেট কি রকম? পশুপতি ধারা এদিক ওদিক চোখ ফিরিয়ে বলল, এখানে কোথাও বসবার জায়গা নেই। আগে এইসব ওইসই কথাবার্তা এইভাবে মানে দাঁড়িয়ে। কাছেই একটা বট গাছ ছিল, তলায় লাল সিমেন্ট দিয়ে বাঁধানো। বিধুবাবু বললেন, বসুন পশুপতি বাবু, এখানে বসা যায়। সকলে বট গাছ তলায় বসল। আমাদের রেট আগে 200 টাকা। পশুপতি কাজের কথা পারল। ত্রিলোচন বাবু চোখ কপালে তুললেন, বলেন কি? এ টাকায় তো কলকাতার দল আনা যায়। পশুপতি ধারা 2 হাতে পেট চেপে ধরে হাসতে হাসতে বলল, কলকাতার দল আর আমার দলে তফাৎটা কোথায়? আপনারা পালা দেখুন, তারপর টাকা দেবে। অনেক দর কষাকষির পর 100 টাকায় রফা হলো। 100 টাকা আর পালা ভালো লাগলে প্রোপাইটারকে পান খেতে আরো 10। পশুপতি ধারা হাঁক দিল, সারসের মতন লম্বা শীর্ণকায় এক ছোকরা লাফ দিয়ে গরুর গাড়ি থেকে নামলো গজগজ করতে করতে। বিজে বিজে কেন? আমার কি একটা ভালো নাম নেই নাকি? পশুপতি ধারা বলল, বাবুদের খান কয়েক প্রোগ্রাম দিয়ে দে। শীর্ণকায় পকেট থেকে প্রোগ্রামের বান্ডিল বের করে গোটা 4 প্রোগ্রাম বিলি করল। পশুপতি ধারা সকলকে একবার দেখে নিয়ে বলল, হ্যাঁ, ওতে আমাদের ঠিকানা আছে, একটা পোস্ট কার্ড ফেলে দিলেই পেয়ে যাব। যেদিন আপনাদের দরকার তার অন্তত মাসখানেক আগে আমাকে জানাবেন, নইলে সম্ভব হবে না। বায়নার পর বায়না কিনা। জনার্দন খুড়ো বললেন, আমরা তো এ মাসের শেষে, ধরুন 17ই রাত্রে 4, শনিবার আছে। শহরে যেসব বাবুরা কাজ করে সবাই বিকেলে চলে আসবে, আসর ভোরে যাবে। তা কোন পালাটা আপনাদের ভালো বলুন তো একটু।
বললাম যে আমাদের সব পালাই একেবারে এক্সিলেন্ট। ওটাকে এক্সিলেন্ট বলে। জনার্দন সংশোধন করে দিলেন। আগে ওই আগে আসলে বাবুরা বলেন কিনা। একটু থেমে পশুপতি ধারা আবার বলে, কুরুক্ষেত্রই দেখুন তাহলে। বাবা দুর্যোধনের পাঠ যারা একবার দেখেছে তারা জীবনে ভুলবে না। আসলে হইচই পড়ে যায় হে। শীর্ণকায় বলল, আর আমার ছিকেষ্ট পাট দেখে কোতলপুরের বাবুরা একবার বাঁশ দিয়েছিলেন। বস কেন? ত্রিলোচন বাবু ঊর্ধ্বলোচন হয়ে সুধান। বিজে ব্যাখ্যা করল, মানে বাঁশি তৈরি করার জন্য। এই সবাই বললে একেবারে আসল ছিকেষ্ট, বাঁশি ছাড়া মানায় না। বিজে, ভদ্রলোকদের কথার মধ্যে তোর নাক গলাতে আসা কেন রে? পশুপতি বিরক্ত। আবার বিজে? আপনি কি আমাকে বিজেতেন্দ্র মোহন বলে ডাকতে পারেন না? পশুপতি ধারা রুখে উঠল, ডাকবই না, আবার একে বাঁধানো দাঁত। ঠিক আছে ঠিক আছে, আমাদের কি করতে হবে বলুন। জনার্দন বুড়ো মনে করিয়ে দিলেন। পশুপতি বললে, কাদারা গাড়ি থেকে নিয়ে আয়। শীর্ণকায় গাড়ির দিকে ছুটল। ইতিমধ্যে গাড়ি থেকে অনেক লোক নেমে দাঁড়িয়েছে, কেউ আলের ওপর, কেউ গাছের ছায়ায়। ঘেরো বাঁধানো লাল খাতা এলো। গ্রামের তরফ থেকে জনার্দন খুড়ো সই করলেন। তখন পশুপতি ধারা বলল, এবার কিছু অগ্রিম দিতে হবে যে আগে। অগ্রিম? এই রেওয়াজ। গ্রামের মাতব্বররা নিজেদের মধ্যে পরামর্শ করলেন। বিধুবাবু বললেন, কার কাছে কত আছে? কুড়িয়ে বাড়িয়ে 5 টাকা হলো। সেই 5 টাকাই জনার্দন খুড়ো এগিয়ে দিলেন। বললেন, নেই, আগাম রাখুন। হাত থেকে টাকাটা নিয়ে পশুপতি ধারা বলল, আগে বড্ড কম হয়ে গেল যে, দলের বিড়ির খরচও হবে না। ঠিক আছে ঠিক আছে, বাকিটা যাত্রা শেষ হলে ভোর রাতে দেব। পশুপতি ধারা দুহাত জোর করে সকলকে নমস্কার করে উঠে পড়ল। 4টে গরুর গাড়ি আবার চলতে শুরু করলো। গ্রামের মাতব্বররা কোমর বেঁধে চাঁদা আদায় শুরু করলো। তারা ঠিক করেছিল, কোনো রকমে 150 টাকা যদি ওঠাতে পারে তাহলে যাত্রা পার্টিকে 100 টাকা দিয়ে 50 টাকা থাকবে পিণ্ডদানের জন্য। বরাত ভালো, প্রায় 200 টাকা উঠে গেল। প্রথমে অনেকেই ভেবেছিল টাকা পয়সা দেবে না, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে যাত্রা শুনবে। তারপর শুনল কড়াকড়ি ব্যবস্থা হবে, বিনামূল্যে দেখার সুবিধা নেই। তাছাড়া উদ্বৃত্ত অর্থ গয়ায় পিণ্ডদানে খরচ হবে। তখন আর কেউই দ্বিরুক্তি করল না। জনার্দন খুড়ো প্রোপাইটারকে পোস্টকার্ড ছেড়ে দিলেন, যেখানে হাট বসে বিলের ধারের মাঠ, সেখানটাই পরিষ্কার করা হলো যাত্রার আসরের জন্য। পাড়ার উৎসাহী ছেলেরা গাছে গাছে হাতে লেখা প্ল্যাকার্ড আটকে দিল। আসিতেছে আসিতেছে আসিতেছে, বহুদিন পরে আনন্দ সংবাদ, দিগ্বিজয় যাত্রাপার্টির যুগান্তকারী সৃষ্টি কুরুক্ষেত্র।
আগামী 17ই বৈশাখ হাটতলার মাঠে। সবই ঠিক হলো, শুধু একটু ভয় ছিল। কাল বৈশাখীর সময় ঝড় বৃষ্টি হলেই মুশকিল। তবে একটা ভরসার কথা এই যে এবার ঝড় বৃষ্টির জোর কম। আসরের দিন তিনেক আগে পশুপতি ধারা একেবারে সরেজমিনে তদারকে এলেন। পোস্টার দেখে একটু গম্ভীর বলল, এই সবই করলেন, তা প্রোপাইটারের নামটা দিলেন না? দিগ্বিজয় যাত্রা পার্টির পরিচয় তো এই পশুপতি ধারা। তারপর যাত্রার আসর কোথায় হবে, কোথায় সাজঘর, সব দেখল। জনার্দন খুড়োকে বলল, তা খাবার ব্যবস্থা কি হবে? আমাদের লুচি মাংস ছাড়া গলা খোলে না হে। জনার্দন খুড়ো পরিষ্কার বললেন, লুচি মাংস পারবো না, ঢালাও খিচুড়ির বন্দোবস্ত করব, তার সঙ্গে মাছ ভাজা। তা আপনাদের লোকজন কজন? তা সব নিয়ে 27 জন হবে। ঠিক আছে, অসুবিধে হবে না। তা আরম্ভ করবেন 9টায়, তাই তো? 9টায় নয়, 10টা থেকে ভোর 4টে, একেবারে জমজমাট ব্যাপার। দেখবেন এই সময়ের মধ্যে লোকে হাঁ করতে ভুলে যাবে, বিশেষ করে মহামানী দুর্যোধনের পাঠ দেখে। দুর্যোধনের পাঠ কে করে? পশুপতি ধারা পেঁচিয়ে পেঁচিয়ে হাসল, কোনো উত্তর দিল না। 17ই বৈশাখ রাত 10টায় যাত্রা আরম্ভ। 7টা থেকেই হ্যারিকেন হাতে লোক আসতে শুরু করলো দলে দলে। ভিন গায়ের লোকেরাও এসে ভিড় করল, তাদের আটকানো গেল না। যাত্রার লোকেরা সাজতে শুরু করেছিল 6টা থেকে। নির্বিবাদে সাজবার জো আছে। গায়ের ছেলের পাল সাজঘরে উঁকি ঝুঁকি দিয়ে বিরক্ত করছিল। তা দুর্যোধনের গোঁফই পাওয়া গেল না। পাড়ার কোন ছেলে সরিয়ে ফেলেছিল। আবার গোঁফের ব্যবস্থা হলো। প্রায় সকলের সাজ হয়ে যেতে পশুপতি ধারার খেয়াল হলো, আরে বিজেটা গেল কোথায়? তার চিকেস্টোর মেকআপ বেশ টাইম নেবে। খোঁজ এদিক সেদিক সবাই খুঁজতে লাগলো। বেশ কিছুক্ষণ পর পাওয়া গেল। গায়ের এক ছেলেই আবিষ্কার করলো এক পাকুড় গাছ তলায় নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে। পশুপতি ধারা প্যাকিং বাক্সের ওপর বসে বিড়ি খাচ্ছিল। খবর শুনে তো তেতে লাল, বললে, বালতি করে জল নিয়ে বিজেটার মাথায় ঢেলে দাও, নির্ঘাত শালা গাঁজা টেনেছে। জল ঢালতে হলো না। দুঃশাসন আর ভীম তার দুটো হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে তুলল। বিজে জড়ানো গলায় বলল, একই বাবা, স্বর্গেও অশান্তি। বিষ্টুর সঙ্গে একটু প্রাইভেট কথা বলছিলাম, তাতেও বাধা। অবশ্য কিছুক্ষণের মধ্যেই বিজে ধাতস্থ হল। মেকআপ নিতে বসে গেল। 10টায় যাত্রা আরম্ভ হবার কথা, শুরু হলো 10:30টায়। যাত্রা বেশ জমে উঠেছিল। দুর্যোধন বার দুয়েক হাততালি পেল। তা পশুপতি ধারাকে মানিয়েছেও চমৎকার। বাজখাই গলায় খুব চেঁচাচ্ছে। গোলমাল শুরু হলো শ্রীকৃষ্ণ আসরে ঢুকতে। ঢোকা ঠিক নয়, শ্রীকৃষ্ণ শুয়েই ছিল। পায়ের কাছে অর্জুন, শিওরে দুর্যোধন। পালায় আছে শ্রীকৃষ্ণ কপট নিদ্রা ত্যাগ করে উঠে
প্রথমে অর্জুনকে দেখতে পাবে। যদিও দুর্যোধন আগে থেকে বসে আছে। কনসার্ট চলছে। বেশ কিছুক্ষণ কেটে গেল। শ্রীকৃষ্ণের ওঠার কোনো লক্ষণ নেই। লোকেরা অধৈর্য হয়ে উঠেছে। দুর্যোধন সামনের দিকে ঝুঁকে পড়ে প্রমাদ গুনল। কপট নয়, শ্রীকৃষ্ণের আসল নিদ্রা চলেছে। নাসিকা গর্জনের শব্দ পাওয়া যাচ্ছে। কনসার্টের জন্য সে আওয়াজ অবশ্য আসরে পৌঁছাচ্ছে না। কনসার্ট থামলেই শোনা যাবে। ফিসফিস করে দুর্যোধন বলল, বিজয় বিজয়, উঠবে নাকি? লোক কতক্ষণ বসে থাকবে? শ্রীকৃষ্ণ গভীর নিদ্রামগ্ন। দুর্যোধন আর পারল না। এভাবে চললে তো রাত কাবার হয়ে যাবে। কুরুক্ষেত্র যুদ্ধটা আর হবে কখন? হাতটা বাড়িয়ে শ্রীকৃষ্ণের ঘাড়ে মোক্ষম এক চিমটি কাটল সে। ওরে বাপরে, কি ছাড় পোকা, কি ছাড় পোকা, ঘুমোবার উপায় আছে? শ্রীকৃষ্ণ লাফ দিয়ে উঠল। সারা আসর হেসে খুন। দুর্যোধন বেশি পশুপতি ধারা পাকা অভিনেতা। মানিয়ে নেবার চেষ্টা করে বলল, কেন পরিহাস করছেন যদুপতি? আপনার দেহে অঙ্গ সঞ্চালন করছিলাম আমি। কিন্তু যদুপতি তখন নেশায় মশগুল। বললে, বাপ, ওর নাম অঙ্গ সঞ্চালন? আমার শরীরে কাল শীতে পড়ে গেছে। আসর হেসে গড়িয়ে পড়ল। এরপর সে দৃশ্য আর জমবার কথা নয়। কোনো রকমে শেষ করা হলো। সাজঘরে গিয়ে পশুপতি ধারা বীজের গলা টিপে ধরল। এই তোকে আজ খুন করে ফেলবো, বুঝলি? কতদিন না বলেছি গাঁজা টেনে আসবি না? দিগ্বিজয় যাত্রা পার্টির একটা প্রেস্টিজ নেই নাকি? সবাই মিলে বীজেকে ছাড়িয়ে নিল। টিপুনির চোটে বিজুরও কিছুটা জ্ঞান ফিরে এসেছিল। সে বলল, আর এমনটি হবে না। দেখ না, এই সব সিন কেমন জমিয়ে দি, আর হবে না। তারপর গোটা দুয়েক সিন শ্রীকৃষ্ণ ভালোই করল। এক জায়গায় একটু গোলমাল করে ফেলেছিল, কিন্তু সামলে নিয়েছে। সেই যেখানে অর্জুন মুহ্যমান, সামনে আত্মীয় কুটুম্ব দেখে কিছুতেই লড়াই করতে চাইছে না, আর শ্রীকৃষ্ণ তাকে উত্তেজিত করছে। তাতেও সফল না হয়ে জ্ঞানের বাণী আওড়াবে, সেই দৃশ্যটায় অর্জুন তো যথারীতি একেবারে ঠান্ডা। গান্ডি ফেলে দিয়ে হেঁট মুন্ডে দণ্ডায়মান। তখন শ্রীকৃষ্ণ হাঁ করল, বিরাট এক হাঁ। পালায় আছে সেই হাঁ দেখে অর্জুন বিহল। সৃষ্টি লয় সবকিছু সেই মুখের গহ্বরে। সবকিছুর কারণ শ্রীকৃষ্ণ, অর্জুন তো নিমিত্ত মাত্র। এইখানে অর্জুনের বেশ লম্বা বক্তৃতা ছিল। শ্রীকৃষ্ণ কি দেখছো বলার পর অর্জুন পোজ নিয়ে দাঁড়িয়েছিল মুখের বিস্মিত ভঙ্গি করে। বিশ্বরূপ দর্শন করছে। কিন্তু শ্রীকৃষ্ণের নেশা বোধহয় তখনও পুরো কাটেনি। তাই সে আবারও বলল, কে দেখছো ধনঞ্জয়? টনসিল? বলেই তার চেতনা হলো। সামলে নিয়ে নিজের পার্ট বলতে আরম্ভ করলো। ভাগ্য ভালো, জোর বাজনা চলায় টনসিলটা আসরের কেউ শুনতে পেল না। এই সিনটা উতরে গেল।
এরপর শ্রীকৃষ্ণের লম্বা বিরাম, দুর্যোধনের উড়ু ভঙ্গের সিন। তাকে আসরে নামতে হবে। ভীমকে ইঙ্গিত করবে দুর্যোধনের উড়ুতে অন্যায়ভাবে গদা দিয়ে আঘাত করতে। গরম পড়েছে অসহ্য, গাছের একটি পাতাও নড়ছে না। ময়ূরের পাখা লাগানো মুকুটটা খুলে রেখে বিজে একটা টুলের ওপর বসল, একটা হাত পাখা নিয়ে নিজেকে বাতাস করতে লাগলো। ঠিক সেই সময়ে সামনে দ্রৌপদী। তার আর বিশেষ পার্ট নেই, একেবারে শেষ সিনে শুধু দাঁড়ানো। দ্রৌপদীর হাতে কলকে। শ্রীকৃষ্ণের দিকে ফিরে বলল, হবে নাকি এক ছিলেন? বীজের মনশ্চক্ষে পশুপতি ধারার মূর্তি ভেসে উঠল। সে মাথা নেড়ে বলল, না ভাই, পাট গোলমাল হয়ে যাবে। দ্রৌপদী হেসে উঠল, দূর, আশা কোথাকার, এতে পাট আরো খোলে রে, গলার আওয়াজ ভরাট হয়। তাই নাকি? তবে দাও এক টান টানি। বলে শ্রীকৃষ্ণ হাত বাড়িয়ে কলকেটা নিল। এক টান নয়, বেশ কয়েক টান দিয়ে দ্রৌপদীকে যখন কলকে ফেরত দিল, তখন শ্রীকৃষ্ণের অবস্থা কাহিল। তার ধারণা হলো যে সে গায়ের জমিদার, দণ্ডমুণ্ডের কর্তা। তারই আনন্দের জন্য সখীরা নাচ গান করছে। বেশিক্ষণ চোখ খুলে থাকতেও পারল না, চোখ বুজে ফেলল। হঠাৎ মনে হলো কে যেন তাকে জোরে জোরে ধাক্কা দিচ্ছে। অস্পষ্টকার কণ্ঠস্বর, এই বিজয়, তোর সিন এসেছে রে, উড়ু ভঙ্গের সিন। বিজে চোখ খুলল। গদা যুদ্ধ শুরু হয়ে গেছে। ঠক ঠকাস ঠক, ভীম আর দুর্যোধন গদা যুদ্ধ চালিয়েছে, সেই সঙ্গে আস্ফালন। এতক্ষণে বিজে উঠে দাঁড়ালো। বিজেকে উঠে দাঁড়াতে দেখে যে ধাক্কা দিয়েছিল সে সরে গেল। দাঁড়িয়ে উঠে বিজের মাথাটা বড় হালকা লাগলো। মাথায় শিখি পুচ্ছ শুদ্ধ মুকুট ছিল, সেটা খেয়াল হল। সামনে থেকে মুকুটটা তুলে নিয়ে মাথায় পড়ে শ্রীকৃষ্ণ দুটো পায়ে আসরে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে হাহা হো হো দর্শকদের মধ্যে যেন হাসির বন্যা বইতে লাগলো। থামবার কোনো লক্ষণ দেখা গেল। এই ঘোরতর গদা যুদ্ধে হাসির কি খোরাক থাকতে পারে, সেটা ভীম আর দুর্যোধনের কেউই বুঝতে পারল না। গদা যুদ্ধটা খুব জমেছিল, আসর একেবারে নির্বাক। সূচ পড়লেও বুঝি শব্দ শোনা যেত। কায়দা করে দুর্যোধন গদাটা তুলে কয়েক পা পিছিয়ে গেল হাসির কারণ জানবার জন্য। শ্রীকৃষ্ণের দিকে দৃষ্টি পড়তেই দুর্যোধনের দুটো চোখ ছানা বড়া সাইজের হয়ে গেল। ছলনাময় শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে, মাথায় প্লাস্টিকের বালতি। যাত্রার শেষে মুখের রং তোলবার ব্যবস্থা। গোটা তিনেক বালতি বসানো ছিল, দরকারের সময় পুকুর থেকে জল নিয়ে আসতে হবে। নেশার ঘোরে শিকি পুচ্ছের মুকুট ভেবে বিজে নীল রঙের প্লাস্টিকের বালতিটা মাথায় পড়েছে। এই সিনে দুর্যোধনের দারুণ পার্ট। পশুপতি ধারা 3 বার যে মেডেল পেয়েছিল এই সিনের জন্য। শ্রীকৃষ্ণের ইঙ্গিতে ভীম অন্যায়ভাবে তার উড়ু ভঙ্গ করবে,
সেই সময় শ্রীকৃষ্ণের প্রতারক, মিথ্যাচারী, কপট, ঈশ্বর নামের কলঙ্ক প্রভৃতি বলে দুর্যোধন দীর্ঘ বক্তৃতা দেবে। সারা আসর হাততালিতে ফেটে পড়ে। হতভাগা বীজের জন্য সব মাটি। দুর্যোধন আর পারল না, গদা উঁচিয়ে বলল, তবে রে কুষ্মাণ্ড, আজ তোর একদিন কি আবার একদিন, তোকে খুন করে ফাঁসি যাব রে। গদাটা তুলোর নয়, পশুপতি ধারা অনেক যত্ন করে কাঠের গদা তৈরি করিয়েছে, তার ওপর কালো রঙের প্রলেপ। বীজে জানে ওই গদার একঘা পিঠে পড়লে মেরুদণ্ড একেবারে ছাতু হয়ে যাবে। বীজে ওরে বাবারে মেরে ফেলবে রে বলে ঝাঁপ দিয়ে আসরে পড়ল। জনার্দন খুড়ো আর বিধুবাবু বসেছিলেন মঞ্চের আসনের দিকে। দুজনের মাঝখানে গড়গড়া, নলটা জনার্দন খুড়োর কোলের ওপর। বীজে গিয়ে পড়ল গড়গড়ার ওপর। গড়গড়া কাত কোলকে ছিটকে পড়ল বিধুবাবুর ফতুয়ার ওপর। তুবড়ির মতন আগুনের ফুলকি ছড়িয়ে পড়ল। ওরে বাপস বলে বিধুবাবু লাফাতে আরম্ভ করলেন। বীজে ততক্ষণে পগার পার। পশুপতি ধারাও ছাড়বার পাত্র নয়। গদা ঘোরাতে ঘোরাতে সগর্জনে তার পিছনে ছুটল। গায়ের মাতঙ্গিনী দিদি তখন গোলমেলে ব্যাপার দেখে সরে পড়বার চেষ্টা করছিল। তার পক্ষে সরে পড়া একটু কষ্টকর, কারণ ওজন প্রায় 3.5 মণ। রাস্তা দিয়ে গেলে দূর থেকে মনে হতো যেন একটা জ্বালা গড়াতে গড়াতে চলেছে। ছেলেরা একবার তাকে শহরে নিয়ে গিয়েছিল সিনেমা দেখানোর জন্য, কিন্তু টিকিট কেটে বিপদ। মাতঙ্গিনী একটা সিটে ধরে না, নানা রকম কসরত করা সত্ত্বেও। তারপর ম্যানেজারকে বলে একটা টুলের ব্যবস্থা করা হয়েছিল। সেই মাতঙ্গিনীর সঙ্গে পশুপতি ধারার ধাক্কা। দুজনে দুদিকে ছিটকে পড়ল। ধুলো ঝেড়ে পশুপতি ধারা যখন উঠে বসল, তখন বীজে বেশ খানিকটা এগিয়ে গেছে। মাতঙ্গিনীর মুখ দিয়ে গালাগালির ফোয়ারা ছুটল। মুখ পোড়া, চোখের মাথা খেয়েছিস, ভীমের সঙ্গে লড়ছিলি, নেমে এসে মেয়ে মানুষের সঙ্গে লড়াই করতে লজ্জা করে না? লড়বি তো আমাকেও একটা গদা দে, দেখি তোর কত হিম্মত। এসব কথা পশুপতি ধারা কানে নিল না। এখানে দেরি হলে বীজেটা চোখের আড়ালে চলে যাবে। গদা ঘোরাতে ঘোরাতে পশুপতি ধারা ছুটল। বীজে দাঁড়িয়ে একটু দম নিচ্ছিল। হঠাৎ পশুপতি ধারাকে আসতে দেখে সে আবার ঊর্ধ্বশ্বাসে দৌড়ালো। সামনেই সামন্ত বাড়ি। ভিতর থেকে শব্দ আসছে, খুট খুট খুট। সামন্ত বাড়ির ভৌতিক ব্যাপার সম্বন্ধে বীজের কিছুই জানা ছিল না। সে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ভাঙা পাঁচিলের মধ্যে দিয়ে ভিতরে গিয়ে ঢুকল। পিছনে গদা হাতে পশুপতি ধারা। দরজাটা বোধহয় ভেজানো ছিল, ঠেলতেই খুলে গেল। এদিকে যাত্রার আসরে বীরজা মল্লিক বসেছিল, থানার অফিসার ইনচার্জ। অর্জুন, কুন্তি আর দ্রৌপদী তাকে এসে ধরল। স্যার স্যার, এই বিজেকে বাঁচান, এই প্রোপাইটার খেপলে জ্ঞান থাকে না, একেবারে খতম করে দেবে, আপনি দয়া করে উঠুন স্যার। বীরজা মল্লিক উঠল, শুধু ওঠা নয়, ছুটতে আরম্ভ করল। বীরজা মল্লিক ছুটতে যাত্রার আসরে পিছনে বসা দুজন পুলিশও ছুটল। স্যারের পিছনে ছোটা তাদের চিরকালের অভ্যাস। সামন্ত বাড়ির সামনে এসে বীরজা মল্লিক
একটু ইতস্তত করল। তারপর বিজে আর পশুপতিকে ঢুকতে দেখে ঢুকে পড়ল। অগত্যা পুলিশ দুজন। বিজে ঢুকতেই দেখলো সামনে একটা কঙ্কাল। কঙ্কালের দুটো চোখে আগুনের শিখা। কঙ্কাল ঠেলে বিজে পিছনে চলে গেল। এদিকে বিজেকে দেখেই পশুপতি ধারা যে গদা ছুঁড়ে মেরেছে সেটা তীব্র বেগে কঙ্কালের ওপর এসে পড়ল। কঙ্কাল গুঁড়িয়ে চূর্ণ বিচূর্ণ। এতক্ষণে ঘরের মধ্যে থেকে যে খুটখাট শব্দ আসছিল সেটা বন্ধ হয়ে গেল। তুই কোথায় পালাবি দেখি? পাতালে ঢুকলেও তোকে আমি টেনে বার করব। তোর জন্য দিগ্বিজয় যাত্রাপার্টির ইজ্জত আজ ধুলোয় মিশেছে। তোকে শেষ করে তবে আমি অন্য জল স্পর্শ করব। এ ঘরে হ্যাজাগের আলো জ্বলছিল। চেঁচামেচি হতেই কে একটা আলো নিভিয়ে দিল। সব অন্ধকার। ভিতরে অনেকগুলো লোকের পায়ের শব্দ, মাঝে মাঝে পশুপতি ধারার গদার আঘাত, সেই সঙ্গে আর্তনাদ। ওরে বাবা রে, গেলুম রে! বীরজা মল্লিক বিপদে পড়ল। বিজে হয়তো খুনি হয়ে গেল। পশুপতি ধারা যেভাবে গদা ঘোরাচ্ছে কিছুই বিচিত্র নয়। হঠাৎ তার নিজের কোমরে গোঁজা টর্চ আর রিভলভারের কথা মনে পড়ে গেল। এক হাতে টর্চ টিপল, অন্য হাতে রিভলভার বাগিয়ে ধরল। টর্চের আলোতে সব দেখে বীরজা মল্লিকের চক্ষু স্থির। বিজে কোথাও নেই। গদার আঘাতে জনদিনেক লোক পড়ে আছে। তাদের পরনে কালো গেঞ্জি আর কালো পাজামা। পশুপতি ধারার জ্ঞান নেই। সবেগে গদা ঘুরিয়ে চলেছে সে। টর্চের আলো ঘুরিয়ে বীরজা মল্লিক এদিক ওদিক দেখল। এক কোণে কালো রঙের একটা মেশিন, পাশে ছোট সাইজের অনেক বাক্স। গোলমেলে ব্যাপার বুঝতে বীরজা মল্লিকের একটুও দেরি হলো না। লোকগুলোর দিকে রিভলভার লক্ষ্য করে বলল, উঠে দাঁড়াও তিনজনে, যদি বাঁচতে চাও। তিনজনে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। ততক্ষণে মোটা লাঠি হাতে পুলিশ দুজনও এসে হাজির হয়েছে। কিসের মেশিন ওটা? একজন ভীত কণ্ঠে বলল, আগে আগে নোট ছাপাবার। ও, এখানে তাহলে নোট ছাপানো হয়? তাই লোককে ভূতের ভয় দেখিয়ে তার আবার ব্যবস্থা করা হয়েছে। কঙ্কালের চোখে লাল কাগজ আটকে ভয় দেখাবার চেষ্টা। জাল নোট ছাপাবার কারবার চলছে তাহলে? আমরা কিছু জানি না হুজুর, মালিক জানে। চোপড়াও, এই বাঁধো তিনজনকে পিছমোড়া করে। পুলিশরা এগিয়ে গিয়ে তিনজনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। পশুপতি ধারা তখনও গদা ঘুরিয়ে চলেছে। কি হচ্ছে মশাই? গদা থামান। বীরজা মল্লিক কড়া ধমক দিল। পশুপতি থতমত খেয়ে গেল। বীরজা মল্লিক এগিয়ে গিয়ে ছোট বাক্সগুলো খুলল। কোনোটাতে 5 টাকার নোট, কোনোটাতে 10। সবই অবশ্য জাল। বীরজা বলল, পশুপতি বাবু, আপনি এসবের সাক্ষী। জবর একটা কেস পাকড়াও করা গেছে, কিন্তু আর একজন সাক্ষী পেলে ভালো হতো। বিজুবাবু কোথায়? বিজেটাকে আমি খুঁজে পাচ্ছি না। পশুপতির স্বীকারোক্তি।
বিরজা মল্লিক পশুপতি ধারার কথায় চিন্তিত হয়ে পড়ল। তাই তো, এ ঘরের একটাই তো দরজা, সে দরজা আগলে আমরা দাঁড়িয়ে আছি। কোথায় যেতে পারেন বিজু বাবু? টর্চের আলো ঘরের চারিদিকে ফেলে বিরজা মল্লিক চেঁচালো, বিজু বাবু, আপনি কোথায়? ক্ষীণ কণ্ঠ ভেসে এলো, এই যে আমি ওপরে। বিরজা মল্লিক চমকে উঠে টর্চের আলো ওপর দিকে ফেলে দেখল কড়ি কাঠে বাঁধা একটি দড়ি ধরে বীজে বিপজ্জনকভাবে ঝুলছে। নেমে আসুন মশাই। কি করে নামবো? কেন, যেভাবে উঠেছেন? কিভাবে উঠেছি জানি না, গদার ভয়ে উঠে পড়েছি। এদিক ওদিক দেখে বিরজা মল্লিক দেখতে পেল জানালার পাশে মোটা একটা পাইপ ছাদ পর্যন্ত উঠেছে। বোঝা গেল ভয়ে জ্ঞানশূন্য হয়ে এই পাইপ বেয়ে বীজে উঠে পড়ে ওই দড়ি আশ্রয় করেছে। বিরজা মল্লিক পুলিশদের দিকে ফিরে বলল, এই, ওকে নামাবার ব্যবস্থা করো। বিরজা মল্লিক তো বলে খালাস, কিন্তু কড়িকাঠ থেকে বীজেকে নামাবে কি করে? বুদ্ধি করে একজন পুলিশ মেশিনের ওপর উঠে পড়ল, আর একজন তাকে চেপে ধরল। মেশিনের ওপর দাঁড়ানো পুলিশ দুটো হাত বাড়িয়ে দিল, বলল, নিন, ঝাঁপ দিন, কোনো ভয় নেই। বীজে চেঁচালো, রাম 2 3। তারপর হাত ছেড়ে দিয়ে একেবারে পুলিশের কোলে। বিরজা মল্লিক বলল, এই যে বিজু বাবু, আপনি একজন সাক্ষী, এখানে একটা সই করুন। বীজে বলল, আমার নাম বিজিতেন্দ্র মোহন নায়ক। কোথায় সই করতে হবে বলুন। পুলিশ দুজনকে সামন্ত বাড়িতে রেখে বিরজা মল্লিক 3 জনকে বেঁধে নিয়ে গেল। পিছন পিছন পশুপতি ধারা আর বীজে। কিছুটা এসে পশুপতির খেয়াল হলো, আরে, আমার গদাটা ফেলে যাচ্ছি যে, আমার এত সাধের গদা। বীজে বলল, আর আমার সিকি পুচ্ছ, মানে এই প্লাস্টিকের বালতি।